ভাবো তো, তুমি পরিবার নিয়ে একটা নৌকায় বসে শান্তিতে ছুটি কাটাচ্ছ। চারিদিক শুধু নীল জল আর নীল আকাশ। পানি যত দূর চোখ যায়, সেখানে আকাশ পরিষ্কার, ঢেউগুলো শান্ত এবং সবকিছু একদম ঠিকঠাক লাগছে, একদম কোনো সমস্যা নেই। কিন্তু হঠাৎ এক মুহূর্তের মধ্যে সবকিছু বদলে যায়, একদমই অদ্ভুতভাবে পানি হারিয়ে যায়। সমুদ্রটাই নেই, আর তুমি আর জলের ওপর ভাসছ না, বদলে একটা শুষ্ক ফাঁকা জমিতে আটকা পড়ে গেছো, যা সমুদ্রের তলায়। এমন পরিস্থিতিতে যে কেউ প্যানিক করে ফেলবে। সব পানি কোথায় গেল? আবার ফিরবে কি? কি হলো হঠাৎ? কি হয়েছে? এই ছবিটা ধীরে ধীরে সেই প্রশ্নগুলোর উত্তর দেয়। গল্পটা শুরু হয় ক্যারিবিয়ান সাগরে। একটা ছোট পরিবার নৌকায় আছে। বোন নামে এক ছোট ছেলের জন্মদিন পালন করছে। সবাই খুশি আর উচ্ছ্বসিত। তারা চায় এই দিনটা স্পেশাল হোক আর স্মৃতিতে ভরা। তাদের কোনো ধারণা নেই যে এই আনন্দ বেশি দিন স্থায়ী হবে না। কিছুক্ষণ সবকিছু স্বাভাবিক মনে হয়। পরিবারটা সুন্দর সাগরের দৃশ্য উপভোগ করে। তারপর বোনের মা সাঁতার কাটতে সাগরে ঝাঁপ দেওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক তখন বোন আর তার বাবা নৌকায় থাকে। নৌকাটা মাছ ধরতে ব্যস্ত। সাঁতার কাটতে কাটতে বেনের মা জুলিয়া হঠাৎ জলেই কিছু খুব বড় একটা তার চারপাশে চলাফেরা করছে মনে করে। সে চারদিকে তাকায়, কিন্তু কিছুই দেখতে পায় না। পানি যেন খালি খালি। ঠিক তখনই সে একটু বিভ্রান্ত হতে শুরু করে। হঠাৎ কিছু একটা তাকে ধরে টানে আর গভীর সমুদ্রের নিচে নিয়ে যায়। ঠিক ওই মুহূর্তে নৌকায় অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। যন্ত্রপাতিগুলো নিজেরাই দ্রুত চলতে শুরু করে আর দিক পরিবর্তন করে। মনে হয় পানির নিচে কিছু বিশাল কিছু ঘটছে, কিন্তু বান আর টম সেটা বুঝতে পারে না। তারা এখনো মাছ ধরতে ব্যস্ত, কিছুই বুঝতে পারছে না। কয়েক সেকেন্ডের মধ্যে জুলিয়া নৌকাটা থেকে অনেক দূরে ঠেলে দেওয়া হয়। সে ডুবে যেতে শুরু করে। আতঙ্কিত হয়ে বারবার টমের নাম ধরে ডাকতে থাকে। তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, কিন্তু সে অনেক দূরে। কেউ তার ডাক শুনতে পায় না। সে অনুভব করে সমুদ্রের পানি দ্রুত পিছিয়ে যাচ্ছে, তাকে আরো দূরে টেনে নিয়ে যাচ্ছে। তারপর জুলিয়া তার মেয়ে ক্যাসিকে ডাকে, কিন্তু ক্যাসি নৌকায় শুয়ে হেডফোন দিয়ে গান শুনছে। সে কিছুই শুনতে পায় না। বুন, কাসি আর টম একদমই জানে না জুলিয়া সাঁতার কাটতে গিয়েছিল। এদিকে জুলিয়া ক্রমেই দূরে সরে যাচ্ছে, তার শক্তি কমে চলছে। হঠাৎ করেই টম দূর থেকে একটা দুর্বল আওয়াজ শোনে। সে চারপাশে তাকায় আর অবশেষে জুলিয়াকে পানিতে সংগ্রাম করতে দেখে। এক সেকেন্ডও নষ্ট না করে টম সাঁতার কেটে জলে ঝাঁপ দেয় তাকে বাঁচাতে। ঠিক তখন বুন নৌকার ইঞ্জিন চালিয়ে নৌকাকে তাদের দিকে নিয়ে আসে। সময় মতো টম জুলিয়ার কাছে পৌঁছে তাকে ওপরে তুলতে পারে। সে তাকে ডুবন্ত থেকে বাঁচাতে সক্ষম হয়। যখন তারা নৌকার কাছে আসে, বুন আর ক্যাসি ওদের ধরে নিয়ে আসে। জুলিয়ার জীবন বাঁচল। ফের নৌকায় টম একসাথে রেগে আর ভয় পেয়ে আছে। সে ক্যাসির দিকে তাকিয়ে বলে, তোর মনোযোগ কোথায় ছিল? আমি তো বলেছিলাম মাকে সাঁতার কাটতে গেলে নজর রাখতে। ক্যাসি দুঃখ পেয়ে দ্রুত বলে, দুঃখিত। সে ব্যাখ্যা দেয় যে সে হেডফোন পরেছিল, কিছু শুনতে পায়নি। টম বলে, কমপক্ষে জুলিয়া এখন নিরাপদ। তারপর সে সবার জন্য একটা স্পষ্ট নিয়ম করে দিল। এখন থেকে কেউ অন্যদের জানিয়ে ছাড়া সাঁতার কাটা যাবে না, আর কেউ জলেতে নামলে কাউকে অবশ্যই ওদের দিকে নজর রাখতে হবে। সবাই একমত হলো। এখন সূর্য ডুবতে শুরু করছে আর অন্ধকার নেমে আসছে। তাই পরিবারটা মেজাজ বদলে বুনের জন্মদিন বোটে পালন করার জন্য সাজসজ্জা করতে শুরু করে। ওই রাতে ওরা আনন্দ করে, একসাথে হাসে আর একটু আরাম করার চেষ্টা করে। পরে ক্যাসি তার বয়ফ্রেন্ডের কাছ থেকে ভিডিও কল পায়। সে হাসে আর বলে ওরা খুব মজা করছে নৌকাটা। কিন্তু তার বয়ফ্রেন্ড একদমই খুশি লাগছে না। সে তড়িঘড়ি ক্যাসিকে বলে, তোমরা সবাই যত দ্রুত সম্ভব ওপরে উঠতে হবে। টিভিতে দেখাচ্ছে কিছু বড় একটা ঘটতে চলেছে। সারা বিশ্বে কিছু খুব অদ্ভুত ঘটছে। এটা শুনে ক্যাসি পেছনে ঘিরে শহরটা দেখে। সে দেখে বিশাল একটা ঝড় শহরের দিকে আসছে। কালো মেঘ, তীব্র বাতাস, সবকিছুই ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। ক্যাসি চিন্তিত হতে শুরু করে, কারণ সে জানে তারা এখন নিরাপদ জায়গায় নেই। সে আরো কথা বলার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে কল কেটে যায়। এখন ভয় পেয়ে ক্যাসি দৌড়ে মায়ের কাছে গিয়ে সবকিছু বলে দেয়। এটা শুনে তারা সঙ্গে সঙ্গে নৌকাটা পরীক্ষা করতে শুরু করে, যাতে সব ঠিকঠাক আছে কিনা বুঝতে পারেন। কিন্তু পরীক্ষা করতে করতে তারা একটা ভয়ানক কিছু দেখতে পায়। তিমি আর হাঙরগুলো তাদের নৌকার চারপাশে ঘুরছে। এটা একদম অদ্ভুত ব্যাপার, কারণ এই এলাকায় তিমি আর হাঙর কখনো দেখা যায় না। ক্যাসির বাবা একজন পারমাণবিক মহাসাগর গবেষক, তাই তিনি বুঝতে পারেন এটা কি তত্ত্ব। তিনি জানেন তিমি আর হাঙর এভাবে আচরণ করে শুধু তখনই যখন বড় একটা মারাত্মক ঝড় আসছে। ঝড়টা আসতেই ছিল, কিন্তু ঝড়ের মোকাবিলা করার আগেই এখন তাদের চারপাশে ঘুরছে হাঙরগুলো। আর এটা তো শুরু মাত্র। হঠাৎ করে নৌকা জোরে কাঁপতে শুরু করে। নিচ থেকে একটা শক্তিশালী আঘাত লাগে আর সবাই ভয়ে জমে যায়। টম তাড়াতাড়ি বুঝতে পারে নৌকার তলায় কিছু বড় একটা লেগেছে। সময় নষ্ট না করে সে জলে ঝাঁপ দেয় যাচাই করতে। নৌকার নিচে টম দেখে একটা বিশাল ঢেউ। এ নিয়ে কোনো সন্দেহ নেই, একদম বিশাল। শার্কটাকে নৌকাটা আঘাত করেছে। টম পেছনে সাঁতার কাটে, কিন্তু নৌকায় উঠতেই সবাই খেয়াল করে আরো খারাপ কিছু হয়েছে। তার কাঁধে বড় একটা কাঁটা এবং রক্ত ঝরছে। জুলি আতঙ্কিত হয়নি। সে দ্রুত তার ক্ষত সেলাই দিল এবং রক্ত বন্ধ করতে সাহায্য করল। একটু বিশ্রাম নিয়ে টম খারাপ খবর দিল, শার্কটা ইঞ্জিনটা নষ্ট করে দিয়েছে। সে বলল, আমরা আর নৌকাটা চালাতে পারছি না। এখন তারা সমুদ্রের মাঝখানে আটকে পড়েছে। তাদের একমাত্র আশা হলো সাহায্যের জন্য ফোন করা। ক্যাসিন দ্রুত বাইরে দৌড়ায় এবং কারো সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু
একদম সিগন্যাল নেই, রেডিও একদম নষ্ট, নৌকার সিস্টেম কিচ্ছু ধরছে না। সবাই আতঙ্কে পড়ে যায়। হঠাৎ সবকিছু কেন বন্ধ হয়ে গেল? শান্ত থাকার চেষ্টা করে টম তাদের জিনিসপত্র চেক করে। ফলাফল ভয়ঙ্কর। তাদের কাছে খাবার মাত্র 4 দিনের জন্যই, কোনো অতিরিক্ত জ্বালানি নেই, কোনো ব্যাকআপ প্ল্যানও নেই। তবুও একটুখানি আশা আছে। তারা একটা শিপিং রুটের উপর ভাসছে। যদি কোনো জাহাজ কাছে চলে আসে, হয়তো কেউ তাদের দেখে উদ্ধার করবে। তারা কথা বলছিল, তখন আকাশ থেকে এক জোরালো গর্জনের আওয়াজ আসে। তারা দ্রুত ছুটে যায়। বাইরে তাকালেই ওরা যা দেখল, ওরা চমকে গেল। একটা বিশাল কিছু সরাসরি ওদের দিকে পড়ে আসছে। ওটা দারুণ দ্রুত গতিতে চলে আসছে, আর মনে হচ্ছে ওদের নৌকায় আছড়ে পড়বে। কোনো ভাবনা ছাড়াই টম দৌড়ে কন্ট্রোলের কাছে গেল আর ইঞ্জিন চালু করলো। ও জানে ইঞ্জিন তো আগেই ক্ষতিগ্রস্ত, জানে এতে নৌকাটা ধ্বংস হয়ে যাবে, কিন্তু তার আর উপায় ছিল না। নৌকাটা ঠিক সময় মতো সামনের দিকে ঝাঁকুনি দিল। ওই বস্তু ওদের ধরা পড়ল না, কিন্তু ইঞ্জিন শেষ পর্যন্ত ধ্বংস হয়ে গেল। এখন নৌকাটা একদম নিস্তব্ধ, জলের মধ্যে মরে পড়ে আছে। টম যখন আকাশের দিকে তাকায়, তখন সবকিছু বুঝতে পারে। উপরে থেকে পড়ে আসছে যে জিনিসগুলো, সেটা পাথরমা, ওগুলো স্যাটেলাইট। আর তাই তো সবকিছু স্পষ্ট হয়ে গেল। রেডিও সিগন্যাল, ফোন সিগন্যাল, ন্যাভিগেশন সব একসাথে বন্ধ হয়ে গেছে। এই ধাক্কা সামলানোর আগেই আরও খারাপ কিছু ঘটে। আরেকটা বস্তু সরাসরি তাদের দিকে পড়তে শুরু করে। এবার পালানোর কোনো পথ নেই, জানতেও পারে না কোথায় যাবে। পরিবারটা তাড়াতাড়ি বোটের ভিতরে ঢুকে পড়ে। লাইফ জ্যাকেট পরিধান করে হাত ধরে বসে পড়ে প্রস্তুত হয়ে। সবচেয়ে খারাপ সময়, নৌকাটা জোরে জোরে কাঁপতে শুরু করে। তারা নিশ্চিত এবার শেষ। হঠাৎ এক বিশাল বিস্ফোরণ, সব কিছু অন্ধকারে ডুবে যায়। যখন তারা চোখ মেলে, বিশ্বাস করতে পারে না তারা বেঁচে আছে। আহত, কিন্তু শ্বাস নিচ্ছে। তাদের নৌকাটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, ছোট বড় ছিদ্রে ভরা। কিন্তু অদ্ভুত ব্যাপার, কোনো জল ঢুকছে না। বিভ্রান্ত আর ভয় পেয়ে তারা বাইরে বের হয়, আর যা দেখে তাকে হতবাক। নৌকার নিচে কোনো সমুদ্র নেই, চারদিকে মাছ পড়ে আছে শুকনো মাটিতে। তাদের নৌকা একেবারে শুকনো পাথুরে জায়গায় বসে আছে। টিলা আর গর্তে ভরা একটা জমি, মনে হয় অন্য গ্রহে এসে পড়েছে। প্রথমে তারা ভাবল মরুভূমিতে এসেছে, কিন্তু পরে এক ভয়ানক কিছু বুঝতে পারে। তারা এখনো মহাসাগরের মাঝখানে আছে, শুধু পানি আর নেই। টম দ্রুত তার কম্পাস বের করে দিক দেখে। ঠিক তখন বুঝতে পারে সত্যি কি হয়েছে। পৃথিবীর সঙ্গে ভয়ানক কিছু হয়েছে। উত্তর এবং দক্ষিণ মেরু একে অপরের জায়গা বদলে গেছে। এজন্য সমুদ্রের সব পানি তার পুরনো জায়গা থেকে সরে গেছে। সমুদ্রটা জমি হয়ে গেছে সমুদ্র, আর সমুদ্র হয়ে গেছে জমি। সবাই চমকে গেছে। তারপর টম আরও ভয়ের খবর দেয়। যারা তখন জমিতে ছিলেন সবাই মারা গেছেন। এটা শুনে কেসি ভেঙে পড়ে, নিজের কেবিনে আটকে যায়। ভেতরে ভেতরে জানে তার বয়ফ্রেন্ড আর কখনো ফিরে আসবে না। আশা হারাতে না চেয়ে জুলি বাকি থাকা খাবারগুলো জোগাড় করে। সে বানের জন্মদিনের বেলুনগুলো আকাশে ছেড়ে দেয়, কেউ হয়তো দেখতে পাই এই আশায়। তারপর টম রেডিও চালু করে। সে চুপচাপ থাকার আশা করে, কিন্তু হঠাৎ একটা কণ্ঠস্বর জবাব দেয়। এটা একটা সাবমেরিন ক্যাপ্টেন, নাম নেটো। ও বুঝতে পারছে কি হলো, কারণ ও ওই সময় সমুদ্রের নিচে ছিল যখন মহাসাগরগুলো হঠাৎ বদলে গেল। টম ওকে জিজ্ঞেস করল, এখন আমরা কি করব? ক্যাপ্টেনের উত্তর শুনে সবাই চমকে গেল। সে বলল, পৃথিবীর ধ্রুবকগুলো প্রায় 1 সপ্তাহের মধ্যে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, আর তখন মহাসাগর মারাত্মক গতিতে ফিরে আসবে। ক্যাপ্টেন বলল, আমি আমার সাবমেরিনের ভিতর বাঁচব। তোমরা যতটা সম্ভব উঁচু জমি খুঁজে বের করো। সেটাই তোমাদের বাঁচার সবচেয়ে বড় সুযোগ। তারপর টম জিজ্ঞেস করল, কিছুটা কষ্টের, তুমি কি আমার পরিবারকে তোমার সাবমারিনে নিতে পারো? ক্যাপ্টেন একটা মুহূর্ত থামে, তারপর বলে, সত্যি বলতে আমি সাহায্য করতে চাই, কিন্তু পারছি না। আমি এই সাবমারিনের ভিতর থেকে ইতিমধ্যেই মরে গেছি। এখানে শুধু 2 জনের জন্য জায়গা আছে। আমি শুধু একজনকেই বাঁচাতে পারবো। টম বিন্দুমাত্র দ্বিধা না করে অনুনয় করে, দয়া করে আমার 2 বাচ্চাকে নিয়ে যাও, আমি তোমাকে আমাদের সব খাবার দিয়ে দেব। ক্যাপ্টেন রাজি হয়। সে তার সাবমারিনের অবস্থান ম্যাপে দেখায়। টম দূরত্ব হিসাব করে জুলিকে বলে, আমরা 2 দিনের মধ্যে পৌঁছে যেতে পারবো। যদি আমরা তাড়াতাড়ি করি, পানি ফিরে আসার আগে বাচ্চাদের বাঁচানো যাবে। পরের সকালটা পরিবার বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে। তখন টম দেখতে পায় দূরে এক লোক কুকুর নিয়ে তাদের দিকে আসছে। লোকটা খুবই আহত লাগছিল। টম দয়ালু হয়ে একটা বোতল পানি নিয়ে তার কাছে যায়। পানি খায়, কিন্তু ধন্যবাদ দেওয়ার বদলে ছুরি বের করে। জুলি ভয়ে দেখে যখন লোকটা টমকে আঘাত করে। কয়েক সেকেন্ডেই টম মারা যায়। তারপর লোকটা ধীরে ধীরে জুলির দিকে ঘুরে দাঁড়ায়। জুলি জোর করে নিজেকে শক্ত থাকতে বলল। সে দৌড়ে ফিরে এসে তার 2 সন্তানকে দ্রুত ক্যাবিনে তালা দেয়। সে কেসিকে একটা ফ্লেয়ার গান দেয় আর বলে, এটা শুধু সত্যি ঝুঁকির সময় ব্যবহার করিস। আর কিছু বলার আগেই ওই লোকটা নৌকায় পৌঁছে যায়। জুলির আর কোনো উপায় থাকে না। সে লুকোতে বাথরুমে ঢুকে পড়ে। খুনি নৌকায় ঢুকে চারিপাশ খুঁজতে থাকে। যখন সে খাবার পায় তখন সব কিছু ভুলে যায়। সে এমনভাবে খায় মনে হয় কয়েক দিন ধরে খায়নি। থামবে না ভেবেই মুখ ভর্তি করে খেতে থাকে। তারপর সে জুলি খুঁজতে শুরু করে। শব্দ শুনে সে কেবিনের দিকে চলে যায়, কিন্তু সেখানে কেউ থাকে না। জুলি আগেই নৌকার একটা ছিদ্র দিয়ে পালিয়ে গিয়েছে। সে নৌকার নিচে শুমিয়ে শ্বাস ধরে থাকে।
থাকে, কিন্তু তখন কুকুরটা তাকে দেখে এবং ঘেউ ঘেউ করে। জুলির আর কোনো উপায় থাকে না, বাঁচার জন্য সে কুকুরটাকে মেরে ফেলে এবং লুকিয়ে থাকে। যখন খুনি তার কুকুরের মরদেহ দেখে তখন সে সত্যটা বুঝতে পারে, জুলি নৌকার বাইরে আছে। সে তাকে ধরার জন্য নামতে শুরু করলে জুলি তৎক্ষণাৎ একটি ধারালো ভাঙা টুকরো ব্যবহার করে দ্রুত ভিতরে ঢুকে যায়। এক মুহূর্তের জন্য মনে হয় ও পালিয়ে গেছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই খুনি তাকে ধরেই ফেলে। সে ওর চুল ধরে টেনে ধরে মারতে থাকে আর গলা চেপে ধরে। জুলি তার সমস্ত শক্তি দিয়ে লড়ে যায়। কেবিনের ভেতর থেকে ক্যাসি এটা দেখে বুঝতে পারে সময় হয়ে এসেছে। সে ফ্লেয়ার গান চালায়। ফ্লেয়ারটা খুনিকে লাগে আর তাকে পিছনে ঠেলে দেয়। খুনিকে মারে না, কিন্তু সুযোগ দেয়। নৌকা আগুন ধরে ফেলে। জুলি দ্রুত তার বাচ্চাদের মুক্ত করে বের করে নিয়ে আসে। তারা পালাচ্ছে, তখনই খুনি আবার আক্রমণ করে, কিন্তু এইবার জুলি তাকে ঠেলে দূরে সরিয়ে দেয়। বাইরে ক্যাসি আর বেন তাদের বাবার লাশ দেখে। তারা ভেঙে পড়ে। বেন নিজেকে দোষ দেয় আর কাঁদে, আমি যদি বেলুনগুলো ছেড়ে না দিতাম ওই মানুষটা আসতো না। জুলি টমের লাশ ধরে কাঁদে, কিন্তু তখনই সে দুষ্ট লোকটাকে জ্বলন্ত নৌকাটা থেকে বেরিয়ে যেতে দেখে। তারা থাকতে পারে না। জুলি তার সন্তানদের ধরে দৌড়ায়। কিছুক্ষণ পর নৌকাটা তাদের পেছনে বিস্ফোরিত হয়। ক্লান্ত তারা একটা পাহাড়ের পেছনে লোকায়, আশা করে যে দুষ্ট লোকটা ত্যাগ করে দিয়েছে। বেন কাঁদতেই থাকে। ক্যাসি সে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে আর পানি দিতে চায়, কিন্তু বেন মানে না। জুলি তার ছেলেকে ধীরে বলে, এটা তোমার দোষ না, তুমি তো শুধু সাহায্য করতে চেয়েছিলে। হঠাৎ জুলি কিছু হিল্লোল দেখে। খুনি এখনো আসছে। তারা আবার দৌড়াতে শুরু করে। তারা ক্লান্ত, দুর্বল আর ভয় পেয়েছে, কিন্তু তারা যখনই পিছনে দেখে সে এখনো ওখানে থাকে। তারা একটা ঝুঁকিপূর্ণ জায়গায় পৌঁছায় যেখানে বিষাক্ত পানি ভর্তি। জুলি কোনো দ্বিধা করে না। সে তার সন্তানদের পার হওয়ার নির্দেশ দেয়। অ্যাসিড তাদের অনেক পোড়ায় আর পার হওয়ার পর তারা ভয়ানক অবস্থা। জুলি বুঝতে পারে বেন খুবই পানি শূন্য। তারা ওর কাছে থাকা শেষ কয়েক ফোঁটা পানি দেয়, কিন্তু তা যথেষ্ট নয়। তবুও জুলি হাল ছাড়া রাজি নয়। সে বলে, হয়তো সাবমারিনটা এই দিকেই আছে। তারপর সে আবার নিজের নিয়ন্ত্রণে আসে। শুধু আমার কথা শোনো, চলতে থাকো, আমি তোমাকে বাঁচাবো। তারা এগিয়ে চলে আর শীঘ্রই একটা পুরানো বিমান ধ্বংসাবশেষ পায়। মনে হয় অনেক বছর আগে সমুদ্রে পড়েছিল। তারা তার ভিতরে লোকায়। জুলি সেই পারিবারিক ছবিটা দেখে যা তারা গত রাতে তুলেছিল। তিনজনেরই মনে পড়ে টম। ওরা কেউ বিশ্বাস করতে পারছে না যে একদিনেই সবকিছু বদলে গেল। রাত নামলো। ওরা একদম ক্লান্ত। ক্যাসি আর বেন ঘুমিয়ে পড়ল, কিন্তু হঠাৎ ক্যাসির চোখ খুলে গেল। সে বাইরে তাকালো। খুনি এখনো ওখানে দেখছে, অপেক্ষা করছে। এখন এই তিনজনের ওকে যে কোনো মূল্যে পালাতে হবে। ক্যাসি একদম চুপচাপ থাকে, ঘুমাচ্ছে ভান করে। খুনি ভাবছে সে ঘুমাচ্ছে আর ধীরে ধীরে কাছে আসে। তখন জুলি তার সুযোগ নেয়। সে পিছন থেকে আক্রমণ করে। এবার জুলি ভয় পায় না। সে রেগে গেছে। সে বারবার তাকে আঘাত করে, এত শক্তিশালীভাবে যে প্রায় তাকে মারাই দেয়। অবশেষে সেই বিপদ শেষ হয়ে যায়। সবকিছু শুরু হবার পর প্রথমবারের মতো জুলি শান্তিতে ঘুমিয়ে পড়ে। পরের সকাল তারা এমন কিছু দেখে যা চমকে দেয়। খুনির দেহ এখনো সেখানে রয়েছে, কিন্তু তা ছিঁড়ে ছিটিয়ে গেছে। কোনো অদ্ভুত প্রাণী তার শরীরে কামড় দিয়ে ভিতর থেকে খেয়ে ফেলেছে। এটা তাদের একটাই কথা বলছে, বিপজ্জনক প্রাণীরা কাছেই আছে। এখন তাদের দ্রুত সাবমারিনে পৌঁছতে হবে। জুলি মানচিত্র দেখে, তাদের পথ দেখায়। এদিকে বেন জল খুঁজে হাবুডুবু করে হাঁটতে থাকে। সে একটা পুকুর পায় আর চিন্তাও না করে জল খায়। জুলি তাকে সতর্ক করেছিল যে এই জল বিষাক্ত। সে তাকে থামাতে দৌড়ায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। বেন অনেক জল খেয়ে ফেলেছে। খুব দ্রুত বেন অসুস্থ হয়ে পড়ে আর হাঁটতে পারে না। তাই জুলি আর ক্যাসি একটা ছোট শিবির বানিয়ে বিশ্রাম নিতে থামে। হঠাৎ জুলি অদ্ভুত আওয়াজ শোনে। বাইরে তাকালে তার মন ভেঙে যায়। বিশাল একটা কাঁকড়ার দল তাদের দিকে আসছে। তারা দৌড়ায়। কিছুদূর গিয়ে তারা একটা বিশাল কার্গো জাহাজ দেখতে পায়। জাহাজ, অনেক মানুষ শিপিং কন্টেনারের ভেতরে লুকিয়ে আছে। যখন জুলি আর বাচ্চাদের দেখে, তারা দ্রুত তাদের কন্টেনারের দরজা বন্ধ করে দেয়। তারা পরিবারের থেকে ভয় পায় না, তারা ভয় পায় কাঁকড়াদের থেকে। জুলি আর বাচ্চারা তাদের দরজা খুলতে অনুনয় করে। কেউ মন দেয় না। তাদের পিছনে কাঁকড়াদের সৈন্যদল আসতেই থাকে। আর কোনো উপায় না দেখে জুলি তার বাচ্চাদের বলে চড়তে। সে তাদের সাহায্য করে কন্টেনারের ওপরে উঠতে। জুলি চড়ার সময় একটা কাঁকড়া তার পায়ে কামড় দেয়। সে চিৎকার করে, কিন্তু নিজের জোরে ছাড়িয়ে নেয় আর চড়ে ওঠে। সে তার স্কার্ফ দিয়ে জখম জায়গাটা বেঁধে নেয়, তারপর অজ্ঞান হয়ে পড়ে। ওপরের দিকে ক্যাসি আর বেন ভয়ের মধ্যে দেখে কাঁকড়াগুলো কন্টেনারে ঢুকে যাদের ভেতরে ছিল তাদের উপর আক্রমণ করে। মানুষরা প্রতিরোধ করে, কিন্তু কাঁকড়ার সংখ্যা অনেক বেশি। ভোরে ভেতরের সবাই মারা যায়। জুলি ভয়ে জাগে, তার বাচ্চারা নেই। তারপর সে দূরে তাদের দেখতে পায়। তারা বেঁচে আছে। তারা খাবার আর অস্ত্র খুঁজতে গেছে। কাঁকড়াগুলো চলে গিয়েছে। জুলি তার জখম হাত দেয় আর বেন কন্টেনার থেকে অস্ত্র আর খাবার সংগ্রহ করে। জুলি যোগাযোগ করে, আবার সাবমারিন ক্যাপ্টেনের কথা বলছে। ওর কণ্ঠশক্তি কম। বলছে ওর ওই একই জীবগুলো আক্রমণ করেছে আর আমি তোমাদের আর সাহায্য করতে পারবো না। ও বলছে ওরা সবাইকে সতর্ক করছিল সাগর আবার স্বাভাবিক অবস্থায় ফিরছে, তাই এই সাগরের জীবগুলো আবার ফিরে আসছে। জুলি ভেঙে পড়ে। ওরা তাদের মানচিত্র হারিয়েছে। কোথায় যেতে হবে তাও জানে না। সাহায্য করার জন্য ক্যাপ্টেন আকাশে একটা ফ্লেয়ার ছুঁড়ে দেয়। বেন সেটা দেখে। সাবমারিনটা অনেক দূরে, কিন্তু এখন তাদের একটা দিশা মেলে। তারা ওদিকে এগোতে শুরু করে। রাস্তা ঝুঁকিপূর্ণ, পাথর ভরা তীক্ষ্ণ পাথুরে জমি। কাঁকড়ারা যে কোনো মুহূর্তে আবার আক্রমণ করতে পারে। হাঁটতে হাঁটতে ক্যাসির মনে চিন্তা বাড়তে থাকে। সাবমারিনটা শুধু ওকে আর তোর ভাইকে নিতে পারে, তার মায়ের কি হবে? জুলি ওকে থামিয়ে বলে, এখন এসব চিন্তা করিস না।
সাবমারিনে পৌঁছলে ঠিক করব। তারা চলতে থাকে। হঠাৎ করে একটা ভূমিধস। পিছনে হাঁটছিল জুলি, সে ফেসে যায়। একটা বিশাল পাথর পড়ে তার উপর। ক্যাসি চিৎকার করে, ছাড়তে চায় না, কিন্তু জুলি তার মেয়েকে দেখিয়ে বলল, বাঁচিস, নিজেকেই বাঁচাও, তোমার ভাইকে যাই হোক রক্ষা করো। কাঁদতে কাঁদতে ক্যাসি বেনের হাত ধরলো আর সামনে এগোতে লাগলো, মাকে পেছনে ফেলে রেখে। অবশেষে তারা সাবমারিনের কাছে পৌঁছালো, কিন্তু সেখানে কেউ ছিল না। আতঙ্কিত হয়ে দুই বাচ্চা সাবমারিনের দরজায় জোরে জোরে কড়াকড়ি দিতে লাগলো। ঠিক তখনই আহত ক্যাপ্টেন পিছন থেকে বেরিয়ে এলো। দুর্বল আর রক্তাক্ত, সে তাদের সত্যিটা জানালো, এই সাবমারিনে শুধু 3 জন যেতে পারে, আর আমি বেশি দিন বাঁচতে পারবো না। এটা শুনে ক্যাসি কোনো দ্বিধা করলো না, সে ঘুরে গেল। ঘুরে এসে জুলির দিকে দৌড়ায়। ঠিক তখনই এক বিশাল কাঁকড়ার ঝাঁক আবার আক্রমণ শুরু করে। জুলি বারবার গুলি চালায়, কিন্তু খুব দ্রুত গুলির শেষ হয়ে যায়। কাঁকড়াগুলো যখন তার কাছে পৌঁছতে চলেছে, তখন ক্যাসি ওপরের দিকে হাত বাড়িয়ে ধরে। তার সাহায্যে জুলি নিজেকে মুক্ত করে। তারা একসাথে সাবমারিনের দিকে দৌড়ায়। ঠিক সময় মতো ভেতরে ওঠে। কাঁকড়াগুলো চারদিক থেকে ঘিরে ধরে ভেতরে ঢুকতে চায়। হঠাৎ তারা কিছু দেখে, একদম বিশাল একটা ঢেউ, শত শত মিটার উঁচু। মনে হয় এটা শেষের শুরু। জমিন দেউলিয়া। সেই ঢেউটা ভয়ঙ্কর জোরে সাবমারিনটার সাথে ধাক্কা মারে। সবকিছু কালো হয়ে যায়। যখন জুলি চোখ খোলে, বিশ্বাস করতে পারে না নিজের চোখকে। সাবমারিনটার পানির নিচে নেই। ঢেউটা ওদের এক শহরে ফেলে দিয়েছে, একদম ধ্বংসস্তূপ ভরা শহর। ভাঙাচোরা বিল্ডিং, ফাঁকা রাস্তা, কোনো জীবনের ছাপ নেই। এখন স্পষ্ট হয়ে গেছে, মানুষ আর নেই। আর সেই ভীতিকর দৃশ্যের সাথে সিনেমাটা শেষ হয়।